ওহ, আমার শরীরে অনেক রকম রোগ রয়েছে। এত রোগ বলে মেডিক্লেম কিন্তু করা যেত না। তাই আমি এগুলো না বলে মেডিক্লেম করেছি। নির্দিষ্ট ওয়েটিং পিরিয়ড অর্থাৎ প্রি এক্সিস্টিং ডিজিজ ওয়েটিং পিরিয়ড পরে তো আমি পেয়েই যাব। এছাড়া আইআরডি তে রুল করেছে মরাটোরিয়াম পিরিয়ড অর্থাৎ 5 বছর হয়ে গেলে পলিসিতে কোনো ক্লেমই আটকানো যাবে না বলেছে। তাহলে তো আমি 5 বছর হয়ে গেলে আমি এই রোগগুলো রিলেটেড ক্লেম পেয়েই যাব। তাই আমি বেশি চিন্তা করছি না। এইরকম কি চিন্তা ভাবনা আপনাদের কারোর আছে যে না বলে পলিসি করলেও প্রি এক্সিস্টিং ডিজিজ ওয়েটিং পিরিয়ডের পরে ক্লেম পেয়ে যাবেন? তাহলে আজকের ভিডিও আপনারই জন্য। আমি নাকি আপনাদের হেলথ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। দেখুন, প্রি এক্সিস্টিং ডিজিজ ওয়েটিং পিরিয়ড এক একটা পলিসি এক এক রকম হয়। ম্যাক্সিমাম 3 বছর হয়, কোনো পলিসিতে 1 বছর আছে, কোনো পলিসিতে 2 বছর আছে। কিন্তু এটা মানেই যে প্রি এক্সিস্টিং ওয়েটিং পিরিয়ড আপনি কি ক্লেম পাবেন তার কিন্তু গ্যারান্টি কিন্তু আপনার এজেন্ট বা কোম্পানি বা যে কেউ দিতে পারবে না। কারণ আমরা একবার পলিসিতে দেখে নিই। যে কোনো কোম্পানির একটা পলিসি আমি র্যান্ডমলি ধরি। আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি র্যান্ডমলি এবিসিডি কোম্পানি। আমি এখন আপনাদের একটা টাটা কোম্পানি পলিসি দেখাচ্ছি, টাটা মেডিকেল সিলেক্ট। দেখুন, এই টাটা মেডিকেল সিলেক্টে আমি প্রি এক্সিস্টিং ডিজিজ কন্ডিশনে আমি যাচ্ছি। এখানে প্রি এক্সিস্টিং ডিজিজ কন্ডিশনে বলা হয়েছে যে প্রি এক্সিস্টিং ডিজিজ কভার করছে আপনার 36 মাস পরে। কিন্তু দেখুন নিচে আবার লিখেছে কভার আন্ডার দিস পলিসি আফটার after the expired 36 month for pre-existing disease is subject to being same same being declared at the time of application and accept by us। অর্থাৎ এক্ষেত্রে পলিসি তো বলছে 36 মাস পরে আপনার প্রি ইডি অর্থাৎ প্রি এক্সিস্টিং কভার করবে, কিন্তু তার পরক্ষণই বলছে যেটা পলিসি করার সময় আপনাকে ডিক্লেয়ার করতে হয়েছে বা হবে এবং সেটা কোম্পানি অ্যাকসেপ্ট করেছে, তবেই কিন্তু আপনি সেই প্রি এক্সিস্টিং ডিজিজ রিলেটেড ক্লেমটা পাবেন। সে যা খুশি হোক, সুগার হোক, প্রেসার হোক, হার্ট প্রবলেম হোক, ব্রেনের প্রবলেম হোক বা অন্য কোনো রোগের প্রবলেম হোক, সবের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। যে কোনো কোম্পানির যে কোনো পলিসিতে আপনি কিন্তু এই লাইনগুলো সেম দেখতে পাবেন। এটা তো একটা টাটা কোম্পানি, টাটা মেডিকেয়ার আমি দেখালাম। অন্য এবিসিডি যা খুশি ধরুন আর একটা পলিসি আমি দেখে নিচ্ছি, যেটা দেখাচ্ছি ধরুন ন্যাশনাল ইন্স্যুরেন্সের, এটা ন্যাশনাল পরিবার মেডিক্লেম। এখানেও দেখুন আপনি প্রি এক্সিস্টিং ডিজিজ কন্ডিশনে যদি আমি যাই, সেম কথা লেখা আছে। 36 মাস পরে আপনাকে প্রি এক্সিস্টিং ডিজিজের ক্লেম দেবে, কিন্তু তারপরে সেম কথা লেখা আছে কোম্পানিতে ডিক্লেয়ার করতে হবে অ্যাকসেপ্ট বাই দ্য কোম্পানি, তবেই কিন্তু আপনি এই পলিসি থেকে ক্লেম পাচ্ছেন। অর্থাৎ এ বি সি ডি সব কোম্পানিতে এই জায়গাগুলো সেম লেখা আছে। তাহলে কি 5 বছর হয়ে গেলে, মরাটোরিয়াম পিরিয়ড পার হয়ে গেলে আপনি নন ডিসক্লোজ পিএডি পাবেন? এক্ষেত্রেও দেখে নিই, এটাও সেম লেখা আছে এই পলিসিতে। দেখি ন্যাশনাল পলিসিতে দেখুন এখানে মরাটোরিয়াম পিরিয়ড কলমে লেখা আছে যে মরাটোরিয়াম পিরিয়ড পার হয়ে গেলে আপনাকে মরাতে হবে, অর্থাৎ আফটার কম্পিটিশন অফ 60 কন্টিনিউয়াস মান্থ, মানে 60 কন্টিনিউয়াস মান্থ মানে 5 বছর পরে আপনি কভার হয়ে গেলে আপনাকে বলা হচ্ছে নো ক্লেম শ্যাল বি কনসিবল বাই দ্য কোম্পানি অন গ্রাউন্ড অফ নন ডিসক্লোজার। অর্থাৎ নন ডিসক্লোজ না করার জন্য কোনো ক্লেমই কোম্পানি রিজেক্ট করতে পারবে না। সো নন ডিসক্লোজার মিস রিপ্রেজেন্টেশন করার জন্য করতে পারবে না। তাহলে আপনি হাতে তো চাঁদ পেয়ে গেলেন। কারোর আছে ক্যান্সার, কারোর আছে সেরিব্রাল স্ট্রোক, তাহলে সবাই তো ক্লেম পেয়ে যাবে। কিন্তু দেখুন এই লেখার পরেই কিন্তু লেখা আছে এক্সেপ্ট অন গ্রাউন্ড অফ এস্টাবলিশমেন্ট ফ্রড। এখানে আইন এবং আইনের ফাঁক, এই নিয়ে আগেও আমি ভিডিও বানিয়েছি মরাটোরিয়াম পিরিয়ড নিয়ে, যে এক্সেপ্ট গ্রাউন্ড অফ এস্টাবলিশমেন্ট ফ্রড। সব কোম্পানিতে সেম লেখা আছে। এই এস্টাবলিশমেন্ট ফ্রডটা কি? মানে এস্টাবলিশমেন্ট ফ্রড মানে এমন কিছু আপনি গোপন করছেন যার ফলে কোম্পানির হিউজ ক্ষতি হতে পারে। একদিকে যেখানে বলছে মিস রিপ্রেজেন্টেশন অথবা না বলে পলিসি করলে, নন ডিসক্লোজার করলে ক্লেম দিতে কোম্পানি বাধ্য, আবার বলছি কোম্পানির সাথে যদি আপনি ফ্রড করেন তাহলে কিন্তু ক্লেম দিতে বাধ্য নয়। এই মরাটোরিয়াম পিরিয়ডে এই যে এস্টাবলিশমেন্ট ফ্রড লেখা আছে এর মধ্যে কিন্তু কাউন্সিলিং অফ ট্রুথ এটাও কিন্তু পড়ে। খুব ঝাপসা ধরনের আইনটা রয়েছে এখানে। অর্থাৎ যদি কোম্পানি মনে করে যে আপনি যে 70 রকম, মনে করুন কারোর 20 বছর আগে কোনো অপারেশন হয়েছিল, কোনো বিশেষ সেটা হতে পারে হার্ট, হতে পারে ব্রেন, হতে, সে পলিসি করার সময় বলেনি যেন ভালো আছে বলবো না, তাহলে সেইটা আবার সেই রোগটা আবার রিল্যাপস করলো,
তাহলে কোম্পানি বলবে আপনি এস্টাবলিশমেন্ট ফ্রডের আন্ডারে পড়ছেন, তাহলে ক্লেম দেবো না। আপনি বলবেন মনিটরিং পিরিয়ড পার হয়ে গেছে, ক্লেম দেবো না। তাহলে এস্টাবলিশমেন্ট ফ্রডের আন্ডারে যেগুলো পড়ে না, সাধারণভাবে বোঝা যায় সেগুলো হচ্ছে লাইফস্টাইল রিলেটেড ডিজিজ, যেমন সুগার, প্রেসার, থাইরয়েড, এই রিলেটেড কোনো রোগ। তা বলে এই রিলেটেড বড় বড় রোগও হয়। হার্ট প্রবলেম হতে পারে প্রেসারের জন্য, সেরেব্রাল স্ট্রোক হতে পারে। কোম্পানি টু কোম্পানি ভ্যারি করছে কার দৃষ্টিকোণ কেমন। এখানেই হচ্ছে ভালো কোম্পানি খারাপ কোম্পানি আমাদের নজরে চলে আসে। কোনো কোম্পানি এই রুলটা অ্যাপ্লাই করে মরাটোরিয়াম পিরিয়ডের পরেও ক্লেম রুখে দিচ্ছে। কোনো কোম্পানি প্রি এক্সিস্টিং ডিজিজ টাইম ওভার হয়ে যাওয়ার পরে নন ডিসক্লোজ পিইডি ক্লেম দিচ্ছে, কোনো কোম্পানি দিচ্ছে না। তাহলে এখানে আমাদের নজরে ভালো কোম্পানি খারাপ কোম্পানি একটা বিবেচনা। এছাড়া তো কিছু কোম্পানি খারাপ আছে, স্বাভাবিকভাবে অনেক ক্ষেত্রে ক্লেম কম দেয়, সেটা আলাদা প্রসঙ্গ, আলাদা সাবজেক্ট, আলাদা ভিডিও বানাবো। কিন্তু এক্ষেত্রে আমাদের যে খারাপ কোম্পানি ভালো কোম্পানি হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি দোষটা কিন্তু কাস্টমারের পক্ষ থেকেও থাকে, না ডিসক্লোজ করার জন্য। তো বলতে পারেন অনেক রোগ আছে, অনেক কঠিন রোগ আছে। তো আর কঠিন রোগ আছে তো কি হয়েছে, আপনি এমন কোনো কোম্পানি খুঁজবেন যেখানে কঠিন রোগও ডিসক্লোজ করে পলিসি করা সম্ভব হয়। হয়তো সবকিছু হবে না, যেমন ক্যান্সার হবে না, সেরেব্রাল পালসি বা অন্য কোনো ধরনের রোগ হবে না, কিন্তু নতুন যে আইআরডি সার্কুলার এসছে 2024-এ, যেখানে বলা হচ্ছে সব রোগকে কভার করতে হবে নির্দিষ্ট ওয়েটিং পিরিয়ডের পরে। এগুলো কিন্তু গভর্নমেন্ট কোম্পানি যে পলিসিগুলো আছে, ন্যাশনাল, নিউ ইন্ডিয়া, ওরিয়েন্টাল, ইউনাইটেড ইন্ডিয়া, এগুলো এরা কিন্তু অ্যাপ্লাই করে তার সব পলিসিতে করে দিয়েছে অ্যাপ্লাই। অর্থাৎ প্রি এক্সিস্টিং যাই থাকুক না কেন, এখন কিন্তু পার্মানেন্ট এক্সক্লুশন করা যাবে না, আপনাকে ক্লেম দিতে বাধ্য হবে। অনেক কঠিন ডিজিজ প্রি এক্সিস্টিং ডিজিজ দেখিয়ে আমরা পলিসি ইস্যু করেছি, এবং কাস্টমারকেও আমরা গাইড করছি যে আপনি ডিক্লেয়ার করে পলিসি করুন। এই মুহূর্তে গভর্নমেন্ট কোম্পানিগুলো প্রি এক্সিস্টিং ডিজিজ পিরিয়ড, ওয়েটিং পিরিয়ড কভার হয়ে যাওয়ার পরে ক্লেম দিয়ে দিচ্ছে, আটকাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু একসময় যখন এদের ক্লেম রেশিও বেড়ে যাবে, তাহলেও তখন কিন্তু এই গভর্নমেন্ট কোম্পানিগুলো কিন্তু আপনার ক্লেম আটকাতে বাধ্য, যদি ক্লেম অনেক বেড়ে যায় কোম্পানিকে বাঁচাবার জন্য। তাই আপনার সেফ সাইড হলো আপনি ডিসক্লোজ করে পলিসি করতে হবে, খুব অসুবিধা না থাকলে। দেখুন, আর একটা এক্সাম্পল দেখে কত কঠিন কঠিন ব্যাধি ডিসক্লোজ করে পলিসি করা যায়, আপনি মনিটরে দেখুন। দেখুন, এটা একটা পলিসি দেখাচ্ছি যেখানে প্রি এক্সিস্টিং ডিজিজ যেখানে ডিসক্লোজ করা হয়েছে কোনো এক ভদ্রলোকের। দেখুন আছে পার্কিনসন ডিজিজ, খুব বড় নিউরো প্রবলেম, লেফট এসি ইম্প্যাক্ট, মানে এটা সেরিব্রাল স্ট্রোক প্রবলেম, প্রক্সিমাল অ্যাটেরিয়াল ফিব্রিলেশন, এটা হার্ট প্রবলেম, এছাড়া ডায়াবেটিস, হাইপারটেনশন, সব আছে, কি নেই, পুরো রোগের আঁতুড়ঘর। এইগুলো সহ গভর্নমেন্ট কোম্পানি কিন্তু পলিসি অ্যাকসেপ্ট করেছে, এবং নির্দিষ্ট ওয়েটিং পিরিয়ড, কোনোটার ক্ষেত্রে 2 বছর অ্যাপ্লিকেবল হবে এই পলিসিতে, কোনোটার ক্ষেত্রে 3 বছর অ্যাপ্লিকেবল হবে। এই পলিসিতে কিন্তু সে ক্লেম পাবে। এইভাবে কিন্তু ট্রাই করা উচিত। যদি এগুলো সাপ্রেস করে পলিসি করতাম, অ্যাট প্রেজেন্ট তো ন্যাশনাল বা ইউনাইটেড ইন্ডিয়া বা নিউ ইন্ডিয়া, ওরিয়েন্টাল, এরা কিন্তু নির্দিষ্ট ওয়েটিং পিরিয়ড পার হলে পলিসিতে ক্লেম দিয়ে দিচ্ছে, কিন্তু ভবিষ্যতে নাও দিতে পারে। কিন্তু এই ভদ্রলোকের ক্লেম কোনোদিন আটকাবে না, যেহেতু ডিসক্লোজ করে পলিসি করা হয়েছে। আশা করি এই প্রি এক্সিস্টিং ডিসক্লোজ করার ফল কি হতে পারে সহজে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।